ওকে, সো আমি যেটা বলতেছিলাম তখন সেটা হলো যে আমরা আহ, অনেক মানুষ আছে যারা অনেক বেশি ভোক্যাব জানে, বাট বেশি ভোক্যাব জানার মানে এই না যে সে খুব ভালো রাইটিং পারবে। এরকম অনেক মানুষ আছে যারা জিআরই অর্থাৎ আমরা যে শীটটা পড়া শুরু করছি সেই শীটের 999টা ওয়ার্ড খুব ভালো করে মুখস্থ পারে, কিন্তু তারা যখন লিখতে যায় তখন খুব ভালোভাবে একটা রাইটিং তৈরি করতে পারে না। আবার এমন অনেক মানুষ আপনারা দেখবেন যাদের ভোক্যাবের স্টোর খুব কম, লিমিটেড, বাট তারা যখন কোনো একটা জিনিস লেখে তখন মনে হয় যে তারা খুব ভালো ইংরেজি পারে। এটা কেন হয়? তার কারণ হচ্ছে রাইটিং নিডস স্ট্রাকচার। রাইটিং এর জন্য রাইটিং এর স্টাইলটা বুঝতে হয়, স্ট্রাকচারটা কি হবে রাইটিং এর সেটা বুঝতে হয়। রাইটিং এর আলাদা একটা থট প্রসেস আছে। ভোক্যাব জানলেই রাইটিং জানা হবে এটা অ্যাজিউম করে নেওয়া ভুল হবে, বাট আপনি যদি রাইটিং করতে পারেন এবং আপনার কাছে যদি ভোকাবের ভান্ডার সমৃদ্ধ থাকে, তাহলে দেয়ার ইজ হাই চান্স যে আপনার রাইটিংটা অসাধারণ হবে। তো দিস ইজ দ্য কানেকশন বিটুইন রাইটিং অ্যান্ড ভোক্যাব। বাট আপনি যদি কোনো ভোকাবই না জানেন তাহলে আপনি কোনো রাইটিং করতে পারবেন না। বুঝে গেছে? তো এই জন্য আমাদের কিছু ভোক্যাব জানতে হবে এবং রাইটিং এর স্টাইল জানতে হবে, দেন অ্যাডভান্স ভোক্যাব গুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, তাহলে এই ক্লাসটা কাদের জন্য কাজে লাগবে? কাজে লাগবে তাদের জন্য যারা লাস্ট ক্লাসে একটা রাইটিং করছেন এবং রাইটিং করে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা লেখা তৈরি করতে হয়। তাদের জন্য আজকের কাজটা সবচেয়ে বেশি কাজে লাগবে। আর যারা লাস্ট ক্লাসে হোমওয়ার্ক গুলা করেন নাই তারাও দেখতে থাকেন, আশা করি আপনাদেরও অনেক কাজে লাগবে। আচ্ছা, তো রাইটিং এর বেসিক নিয়ে আজকে আমরা আলাপ করব। রাইটিং এর জন্য আমাদের কয়েকটা জিনিস দরকার। এক হচ্ছে রিডিং। আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে আপনি যত বেশি শুনবেন, লিসেনিং আপনার স্পিকিং কে স্ট্রং করবে এবং রিডিং আপনার রাইটিং কে স্ট্রং করবে। আপনি যত বেশি পড়বেন, মানে আপনি যত বেশি লেখা পড়বেন তত বেশি আপনি ভালো লিখতে পারবেন, আর যত বেশি বলা শুনবেন তত বেশি বলতে পারবেন। দ্যাট ইজ দ্য সূত্র ছিল আমাদের প্রথমে। এখন রিডিং আপনি যত বেশি করবেন, ধরেন আপনার আপনি যত বেশি ইংরেজি বই পড়বেন, ইংরেজি রিসার্চ পেপার পড়বেন, ইংরেজি টেক্সট পড়বেন, ইংরেজি আপনার তত ভালোভাবে বুঝবেন যে একটা জিনিসকে কিভাবে লিখতে হয়, লেখার স্টাইলটা কি, লেখার কোন কোন ওয়ার্ড গুলা রেলেভেন্ট, কোন কোন ওয়ার্ড গুলা রেলেভেন্ট না। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ডস তো আপনাকে অবশ্যই জানতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটা রাইটিং এর প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে, তাইলে আপনার ওয়ার্ডস গুলো মাথায় থাকবে। যে কারণে আমরা লাস্ট ক্লাসে এই ওয়ার্ডস গুলোর মাধ্যমে রাইটিং প্র্যাকটিস করার একটা অ্যাপ্রোচ বা একটা অ্যাটেম্পট নিয়েছিলাম। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে। আপনি একটা লেখা লিখবেন, ওই লেখাটা কোন সেন্টেন্সে লিখতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা হইলো কিনা, গ্রামাটিক্যালি কারেক্ট হইলো কিনা, এই ব্যাপারগুলো যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আপনার রাইটিংটা ভালো হবে। সেন্টেন্স স্ট্রাকচার গেল, এবং এটা কিন্তু আমরা শুরু করছি অলরেডি। আমাদের প্রথম যে গ্রামার ক্লাসটা ছিল সেটা সেন্টেন্স স্ট্রাকচার নিয়েছিল। 2 নম্বর হচ্ছে রাইটিং স্ট্রাকচার। রাইটিং স্ট্রাকচার আর সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি? সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে আপনি যখন একটা সেন্টেন্স লিখতেছেন সেটাকে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লেখা, এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপার। রাইটিং স্ট্রাকচার হচ্ছে বিভিন্ন ধরনের রাইটিং বিভিন্ন ধরনের স্ট্রাকচার রিকোয়ার করে। যেমন আপনারা যারা আইএলটিএস, আইএলটিএস এর মধ্যে আমরা যখন পড়তেছিলাম রাইটিং পার্ট 2, রাইটিং পার্ট 2 তে আপনাকে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন করে। এখন ওই যে আর্গুমেন্টেটিভ রাইটিং, ওই আর্গুমেন্টেটিভ রাইটিং এর স্ট্রাকচারটা কেমন হবে, প্রথমে কি লিখতে হবে, শিরোনামে কি লিখতে হবে, বডি প্যারাগ্রাফে কি লিখতে হবে, কনক্লুশনে কি লিখতে হবে, বডি প্যারাগ্রাফটাকে কিভাবে সাজাইতে হবে, এই ব্যাপারগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনারা একটা সুন্দর রাইটিং বের করে নিয়ে আসতে পারবেন না। ধরেন আপনাকে বলা হলো গরুর রচনা লিখো, তো আপনি গরুর রচনা লিখতে বসলেন। এখন এই ভূমিকায় কি লিখবেন, গরুর রচনাটাকে আপনি কিভাবে সাজাবেন, প্রথমে শরীরের বর্ণনা দিবেন, উপকারিতার বর্ণনা দিবেন, উপসংহার লিখবেন, এইখানেও কিন্তু একটা স্ট্রাকচার আছে। তো রাইটিং এর একটা স্ট্রাকচার লাগবে। আর কিন্তু আপনাকে যদি আমি বলি যে একটা গল্প লিখো, গল্প কিন্তু আবার আপনি গরু রচনার মতো লিখবেন না, গল্পের আবার আলাদা স্ট্রাকচার। তো রাইটিং এর ধরনের উপর নির্ভর করবে রাইটিং এর স্ট্রাকচার কেমন হবে। আর্গুমেন্টেটিভ রাইটিং এর স্ট্রাকচার একরকম, রিসার্চের রাইটিং, রিসার্চ রাইটিং করার উপায় আরেক রকম, গল্প লেখার উপায় আরেক রকম।
একটা মূল কথা হচ্ছে আপনি যেটা লিখতে যাচ্ছেন সেই আইডিয়াটাকে প্রেজেন্ট করার একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমাদেরকে বুঝতে হবে। স্টাইল এন্ড র্যাটরিক, শুধুমাত্র আপনি প্লেন এন্ড সিম্পল রাইটিং করলেই একটা রাইটিং সুন্দর হয় না, আপনাকে স্টাইল এন্ড র্যাটরিক ইউজ করতে হয়। সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। ন্যারেটিভিটি, ন্যারেটিভিটি কি জিনিস এটা আমরা একদম প্রথম ক্লাসে পড়ছি, যে আপনি যে লিখতেছেন একটা একটা লেখার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স থাকে, আইডিয়া থাকে, প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড হইতে হবে। তাহলে এই কয়টা জিনিস যদি আমরা করি তাহলে আমরা কি করব, রাইটিং ভালো করব। রাইটিং ভালো করা শুধুমাত্র আই এম আ বয়, শি ইজ আ গার্ল ইত্যাদি শুধুমাত্র কিছু ওয়ার্ড এবং কিছু সেন্টেন্স লেখার ব্যাপারই না। রাইটিং এ ভালো করা একটা লং ডিফারেন্ট থিং। তাহলে কয়টা জিনিস আমরা জানলাম, 1 2 3 4 5 6, ছয়টা জিনিস যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের একটা রাইটিং খুব ভালো হবে। এখন রিডিং এর জন্য আমরা আসলে কি করব? রিডিং এর জন্য আমরা শর্ট স্টোরিজ পড়তে হবে, বেশি বেশি শর্ট স্টোরিজ পড়বেন। শর্ট স্টোরিজ কই পাবেন? গুগলে সার্চ দিলে পাবেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে সেখানে পাবেন, বই কিনতে পারেন শর্ট স্টোরিজ এর, নো প্রবলেম। নোভেলস হাইলি রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড। নোবেল পড়বেন, অনেক সুখপাঠ্য নোবেল আছে। আমি সবাইকে যেটা বলি সবার আগে পড়তে, সেটা হচ্ছে আলকেমি অফ হ্যাপিনেস। আরে কি বলতেছে আলকেমি, দ্য আলকেমিস্ট। আলকেমিস্টের নাম শুনছেন না? পাওলো কোয়েলোর দি আলকেমিস্ট। পাওলো কোয়েলোর দি আলকেমিস্ট দিয়ে শুরু করবেন, সহজ বই, ভাল লাগবে। অথবা অন্যান্য যে সহজ বইগুলো আছে সেগুলো দিয়ে শুরু করতে পারেন novels। যারা মাঙ্গা পড়েন অথবা কমিক পড়েন তাদের জন্য মাঙ্গা কমিকও শুরুর একটা ব্যাপার হতে পারে। তো এভাবে করে পড়া শুরু করতে হবে। নিউজ পেপার আর্টিকেল মাস্ট, প্রতিদিন এখন থেকে প্রথম আলো বাদ দিবেন, খারাপ পত্রিকা হইলেও ডেইলি স্টার একটু পড়েন, অথবা ডেইলি স্টার যদি পড়তে ভালো না লাগে তাহলে নিউ ইজ পড়েন। এই যে নিউজ পেপারের মধ্যে ইকোনমিক্স রিলেটেড যে আর্টিকেল গুলো আছে, ইকোনমিক্স রিলেটেড আর্টিকেল গুলা একটু ভালো করে পড়েন, পুরো আর্টিকেলটা ভালো করে পড়েন। এবং এই আর্টিকেলটা পড়ার সময় আপনার আর্টিকেলের মধ্যে যে ওয়ার্ড গুলা জানেন না সেই ওয়ার্ড গুলাকে আপনি এখন যেই ভোক্যাব নোট করতেছেন সেই ভোক্যাবের মধ্যে, সেই ভোক্যাবের যে ইয়েটা ট্যারিটা সেখানে আপনি নোট করে ফেলেন। বুঝে গেছে? তাহলে নিউজ পেপার আর্টিকেল পড়া। রিসার্চ পেপার, আপনি যে রিসার্চ পেপার, আপনারা তো ইকোনমিক্সের স্টুডেন্ট, রিসার্চ করবেন কিছুদিন পরেই, ইকোনোমেট্রিক্স পড়তেছেন মোস্ট প্রবাবলি অলরেডি। এই যে পড়তেছেন এই রিসার্চ রিসার্চ পেপার গুলো ভালোভাবে পড়েন, লাইন বাই লাইন পড়েন, পড়ে দেখবেন যে কিভাবে করে লিখতে হয়। তা আপনি স্টোরিজ জানতেছেন, নোভেলস জানতেছেন, নিউজ পেপার আর্টিকেল জানতেছেন, রিসার্চ পেপার জানতেছেন, লাস্টলি আপনি পোয়েট্রি জানতেছেন, কবিতা পড়বেন বেশি বেশি। একটা জিনিস মনে রাখবেন, একটা ল্যাঙ্গুয়েজ আপনি জানেন কি জানেন না, বোঝেন কি বোঝেন না, এটা নির্ভর করে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে পোয়েট্রি, একটা ল্যাঙ্গুয়েজের লেখা একটা পোয়েট্রি যদি আপনি বুঝতে পারেন তার মানে আপনি ওই ল্যাঙ্গুয়েজটা বোঝেন। আর আরেকটা হচ্ছে জোক, ফান। মানে জোক মানে হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের যে কৌতুক, এই কৌতুক যদি আপনি বুঝতে পারেন এবং ওই ল্যাঙ্গুয়েজের পোয়েট্রি যদি আপনি বুঝতে পারেন তার মানে আপনি ওই ল্যাঙ্গুয়েজটা জানেন। বুঝা গেছে? প্রপারলি জানেন এবং বোঝেন বলে আপনি অনুমান করতে পারেন। আচ্ছা, তাহলে এই গেল, হ্যাঁ। তাহলে আমরা রিডিং এর সময় এই জিনিসগুলো পড়বো, এই জিনিসগুলো পড়লে আমাদের রাইটিং অনেক উন্নতি হবে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ডস কি জিনিস? ওয়ার্ডস হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট রাইটিং এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডস ইউজ করতে হয়। কিছু কিছু ওয়ার্ডস আছে ফর্মাল ওয়ার্ডস, আপনি যখন কোনো একটা লেখা লিখবেন তখন ওই লেখার টোন অনুযায়ী নির্ভর করবে আপনি কোন ধরনের ওয়ার্ডস ইউজ করবেন। ধরেন লাস্ট ক্লাসে আমাকে সাইয়েদ এবং হচ্ছে তৌফিকা দুজন দুইটা লেখা দিছে, দুইটাই ইনফর্মাল। ইনফর্মাল ওয়ার্ডে আমাকে ওরা ইনফর্মাল ভাবে দুইটা লেখা দিছে। বাট আপনি যদি একই টপিকে কাউকে, কোনো প্রফেসরকে ইমেইল করেন, কোনো প্রতিষ্ঠানকে ইমেইল করেন, তখন কিন্তু আপনার ওই সিমিলার ওয়ার্ড ইউজ করলে হবে না। যেমন আমি যদি বলি আই ওয়ানা গো, এটা খুব নর্মাল না ইংরেজিতে? বাট এই যে ওয়ানা, এই ওয়ানাটা ইনফর্মাল, এটা ফর্মাল। আপনি কোনো ফর্মাল ইমেইলে যদি এই ওয়ানা শব্দটা ব্যবহার করেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি আসলে ইংরেজির অনেক কিছুই জানেন না। সো
কারণ এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। তার মানে আপনাকে ফর্মাল ওয়ার্ডস গুলাও জানতে হবে, ইনফর্মাল ওয়ার্ডের কোনোটেশন গুলো বুঝতে হবে, যেটা কি ফর্মালি ব্যবহার করে নাকি ইনফর্মালি ব্যবহার করে। পয়েটিক ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ডস আছে পয়েটিক, যেমন হচ্ছে ট্রাঙ্কুয়াইল। ট্রাঙ্কুয়াইল এই ওয়ার্ডগুলো হচ্ছে পয়েটিক ওয়ার্ড। আপনি হয়তোবা জানেন যে আমরা ধরেন ভাষণ দেওয়ার সময় যদি রবীন্দ্র ভঙ্গিমার কথা বলি, তাইলে কি এটা ভাষণ হবে? ওটা ভাষণ হবে না। প্রত্যেকটা রাইটিং এর জন্য প্রত্যেকটা, কি বলা যায় এটাকে, প্রত্যেকটা রাইটিং উপযোগী, টপিক উপযোগী ওয়ার্ড আছে। তো আপনাকে দেখতে হবে আপনি যে রাইট আপটা করতেছেন এটা কি ফর্মাল রাইটিং হচ্ছে, রিসার্চ পেপার, নাকি এরা পোয়েটিক কোনো কিছু করতে যাচ্ছেন, আবেগঘন কিছু করতেছেন, নাকি একাডেমিক ওয়ার্ড। একাডেমিক একাডেমিক ওয়ার্ডস গুলো আমরা পড়তেছি, এই যে গ্রুপ ওয়ানের যেগুলো পড়লাম, বা এই পুরো যে আপনাদেরকে ফাইলটা দিচ্ছে এটা একাডেমিক ওয়ার্ডের ফাইল। এখন আপনি একাডেমিক একটা রাইটিং লিখতে গিয়ে আপনি পোয়েটিক ওয়ার্ডস ইউজ করতে পারবেন না। আপনি আবার একটা ফর্মাল লেখা লিখতে গিয়ে ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করতে পারবেন না। সেই ওয়ার্ডস গুলো বুঝতে হয়। এখন আপনি এটা কিভাবে বুঝবেন যে কোন ওয়ার্ডস গুলো কোথায় ব্যবহার হয়? আপনি যত বেশি রাইটিং রিডিং করবেন, যত বেশি রিডিং করবেন আপনি তত বেশি বুঝবেন যে আরে এই ওয়ার্ডটা তো নিউজ পেপার আর্টিকেলে আছে, আর এই ওয়ার্ডটা তো পোয়েট্রিতে আছে, আর এই ওয়ার্ডটা তো রিসার্চ পেপারে আছে। আপনি এভাবে বুঝবেন যে কোন ওয়ার্ডটা কোন টোনে লেখা হয়। এরপর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার আমরা কিভাবে পারবো? ক্লজ এন্ড ফ্রেজ। আমি আপনাদেরকে ক্লজ এন্ড ফ্রেজে হাফেজ বানাই দিব, আপনারা এটা চিন্তা করেন না। তো ক্লজ এবং ফ্রেজ আমরা যত ভালোভাবে বুঝবো তত বেশি আমরা সেন্টেন্স স্ট্রাকচার কেমন হয় এবং কিভাবে করে একটা জটিল সেন্টেন্স, সহজ সেন্টেন্স, লম্বা সেন্টেন্স, ছোট সেন্টেন্স লিখতে হয় সেটা আমরা বুঝবো। তো আমরা অলরেডি এই গ্রামারের এই চ্যাপ্টারটাতে আসি, এবং এই চ্যাপ্টারটাতে আমরা শেষ করব গ্রামার। রাইটিং, স্টাইল এন্ড রেটরিক। রাইটিং মানে নর্মালি একটা লেখা লিখলেই জিনিসটা সুন্দর হয় না, এটার মধ্যে একটা স্টাইল থাকতে, একটা শৈলী থাকতে হয়। ধরেন সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য লিখছে, আর আপনিও সাহিত্য লিখতে পারি। কারণ সৈয়দ ওয়ালিউল্লাহর একটা লাইন পড়লে জিনিসটাকে যত অসাধারণ লাগবে, আমার আর আপনার লাইন তত অসাধারণ লাগবে না, তাই না? র্যাটরিক, র্যাটরিক মানে কি? র্যাটরিক মানে হচ্ছে একটা আইডিয়াকে সুন্দরভাবে উপস্থাপন করা। তো এটার কিছু উপায় আছে, আমি আপনাদের জন্য একটা লেখা নিয়ে আসছি, বুঝছেন? এটা হচ্ছে লেটার্স টু মিলেনার, একটা কাফকার লেখা একটা বই, ফ্রান্স কাফকার লেখার বইটার নাম হচ্ছে লেটার্স টু মিলেনা। তো সেখানে দেখেন, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন বইটা, বইয়ের লেখাটা? জি ভাই, রেসপন্স দেখতে করেন পাচ্ছি। ভাইয়ারা আপুরা, দেখা যাচ্ছে তো না? যাচ্ছে ভাই। জি ভাইয়া। ওকে, দেখেন। তো লেটার্স টু মিলেনা হচ্ছে কাফকার একটা লং ডিস্টেন্স প্লেটোনিক রিলেশনশিপ ছিল, হ্যাঁ, মিলেনার সাথে প্লেটোনিক রিলেশনশিপ, হ্যাঁ। তো এখন এই রিলেশনশিপটা ওদের পুরোটাই ছিল থ্রু লেটার্স। তাদের কোনো সামনাসামনি দেখা হয়েছে 4 বার, হ্যাঁ। তো এদের পুরো লেটারের মাধ্যমে এদের সাথে কমিউনিকেশনটা মেনটেন করছে। তো এইখানে দেখেন ও একটা লেখা লিখতেছে, মানে ও অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা থাইমা গেছে, এই কথাটা ওকে লেটারে এক্সপ্রেস করতেছে। তো এটা দেখে এটা ও কিভাবে এক্সপ্রেস করছে এটা দিয়ে আমরা বুঝবো যে একটা লেখার মধ্যে স্টাইল এবং রেটরিকটা কিভাবে ফাংশন করে। ডিয়ার ফ্রাউ মিলেনা, the rain which has been going on for 2 days and one night has just now stopped, of course probably only temporarily, but nonetheless an event worth celebrating, which I am doing by writing to you. বুঝতে পারছেন? দেখেন এই কথাটা ও কিভাবে লিখছে। ওর মূল কনসেপ্টটা হচ্ছে 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামছে, এখন আমি তোমাকে লিখতে বসছি। এই কথাটারে ও 2-3টা সেন্টেন্সে ভাগ করে লিখতে পারতো, কিন্তু ওই জিনিসটার মধ্যে একটা পয়েটিক টাচ দিছে, ও জিনিসটাকে নর্মালি লিখে নাই। ও কি করছে? ও বলছে যে 2 দিন, মানে ফ্রান্সে যে বৃষ্টিটা হয় এই বৃষ্টিটা একটু, মানে খুবই 2 দিন ধরে বৃষ্টি হলে জিনিসটা খুব ডিপ্রেসিং। তো বলতেছে যে দ্য রেইন হুইচ হ্যাজ বিন গোয়িং অন ফর 2 ডেজ, 2 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে এবং ওয়ান নাইট, এক রাত ধরে, জাস্ট স্টপ, এবং এই যে প্রবাবলি অনলি টেম্পোরারিলি,
হয়তোবা অল্প সময়ের জন্য বৃষ্টিটা বন্ধ হয়েছে, নাও আই এম ফিলিং গুড, এবং ওয়ার্থ সেলিব্রেটিং, এটা এমন একটা ঘটনা যেটা সেলিব্রেট করার মতো, বাট নানদালেস অ্যান ইভেন্ট ফর সেলিব্রেটিং, কারণ এটা এখন ডিপ্রেসিং না বৃষ্টি পড়ার মতো, উইচ আই এম ডুইং। এই যে সেলিব্রেটটা করতেছি, যে আমার ভালো লাগতেছে, এটা আমি কিভাবে সেলিব্রেট করতেছি? বাই রাইটিং টু ইউ। এই যে বৃষ্টি বন্ধ হওয়ার ঘটনাটার সাথে ওর ইমোশনের একটা কানেকশন, এবং ওর ইমোশনাল কানেকশনের সাথে যে ওর লেখার যে কানেকশনটা তৈরি করা, এই কানেকশনটা কিন্তু হয়েছে কিসের মাধ্যমে? থ্রু হিজ থ্রু হিজ স্টাইল। ও সরাসরি লিখলেই পারতো যে বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে, এখন বৃষ্টি থামছে, আমি লিখতে বসি। এটাও সরাসরি লিখে নাই। এটা আহ, একটু ডিফারেন্ট ওয়েতে লিখছে, হ্যাঁ। ওকে, তো এইটা হচ্ছে, আপনার মধ্যে লম্বা অনেক কিছু আছে। আরেকটা লেখা দেখে আপনাদেরকে। এটা হচ্ছে আরেকটা বিখ্যাত বই গ্রিক মিথোলজির উপর। এটা লিখছে হচ্ছে এডিথ হ্যামিল্টন। তো এডিথ হ্যামিল্টন, এই লেখাটা দেখেন, এই লেখাটা একটা লম্বা ঘটনা। হুম, লম্বা ঘটনা। ওর মূল ঘটনা হচ্ছে গ্লকাস, এই যে দেখতেছেন গ্লকাস, গ্লকাস হচ্ছে একটা সি গড। ও একটা মানে একজনকে অনেক পছন্দ করে, তো সে একটা আহ, জাদুকরের কাছে গেছে, মহিলা জাদুকর, নাম হচ্ছে সার্সি। সার্সির কাছে গিয়া বলছে যে ওই মেয়েটারে ও কি পরিমাণ পছন্দ করে, একটা আলাপ দিছে ওর সাথে। এখন এই আলাপ শুনা গ্লকাসের আলাপ মানে, এবং ওর কাছে গেছে, সার্সির কাছে গেছে, বলছে তুমি আমার এমন একটা পোষণ বানায় দাও যে পোষণ খাইলে ও একেবারে নিব্বি হয়ে যাবে এবং সারাক্ষণ খালি গ্লকাস গ্লকাস করতে থাকবে। এখন সার্সি আবার হয়েছে কি, সার্সি যে মহিলার কাছে গেছে ওষুধের জন্য, সেই মহিলা গ্লকাসের গল্প শুনে গ্লকাসের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। সেই কমপ্লিকেটেড হয়ে গেছে, কারণ সার্সি তোর কোনোভাবেই, সার্সি বলছে যে তোমারই তো আমি পছন্দ করে ফেলছি। গ্লকাস বলছে না, তোমার তো আমি পছন্দ করবো না, তুমি তো ডাক্তার, তোমার কাছে আসছি আমি ঔষধের জন্য। সার্সি বলছে না, তোমার 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 হচ্ছে মানে আমি তোমাকে পছন্দ করছি। তখন গ্লকাস সার্সিকে রিজেক্ট করতেছে। কিভাবে রিজেক্ট করতেছে দেখেন, ও সরাসরি বললেই পারতো যে না ভাই যাওগা তুমি, এই কথাও বলে নাই। বলছে কি, ট্রিজ উইল কভার দ্য সি বটম and seaweed the mountain tops before I cease to love Skyla. ট্রিজ, এইটা হচ্ছে র্যাটরিক। একটু আগে দেখালাম স্টাইল, এইটা হচ্ছে র্যাটরিক। র্যাটরিক মানে কি, কথার মধ্যে সৌন্দর্য আনা, ম্যাটাফোর আনা, হ্যাঁ, শুনতে অসাধারণ লাগা। একটু আগে স্টাইল দেখালাম যে কিভাবে করে একটা সেম আইডিয়াটাকে ডিফারেন্ট ওয়েতে বর্ণনা করা যায়, আর এইটা হচ্ছে র্যাটরিক। ও সরাসরি বললেই পারতো, বাট ও সরাসরি বলে নাই, ও এটার মধ্যে কিছু উপমা অ্যাড করছে, কিছু মানে ইম্পসিবিলিটিস ইউজ করছে, কইরা বুঝাইছে যে আসলে স্কাইলারে সে কি পরিমাণ পছন্দ করে। এখন তাহলে কি বলছে সে, ট্রিস উইল কভার দ্য সি বটম। সি বটম তো বুঝছেন, মানে হচ্ছে সমুদ্রের তলদেশে, মানে গাছ, মানে সমুদ্রের সব পানি শুকায় গিয়ে ওখানে গাছ হবে। এবং সিউইড, সিউইড মানে হচ্ছে কি, সিউইড মানে তো বুঝছেন যে সমুদ্রের তলদেশে যে উইড গুলা থাকে, হ্যাঁ, এই উইড গুলা কি করবে, মাউন্টেন টপস, অ্যান্ড কি হচ্ছে, সিউইড দ্য মাউন্টেন টপস, সিউইড গুলা মাউন্টেন টপস দিয়ে ভরে, মানে মাউন্টেনের মধ্যে সিউইডস হবে। এটা ইম্পসিবল ঘটনা না, যে সমুদ্র শুকায় গিয়ে ওখানে বন জঙ্গল হবে আর মাউন্টেনের মধ্যে সিউইড হবে, এটা তো সম্ভব না পৃথিবীতে। হ্যাঁ, বিফোর আই সিজ টু লাভ স্কাইলা, মানে আমি স্কাইলারে, এইটা যেদিন হবে সেদিন আমি হচ্ছে স্কাইলারে ভালোবাসা বন্ধ করবো। এখন এই কথাটা যে বলছে, এই কথাটার অর্থ কি, যে এই কথাটার মানে হচ্ছে যে আমি কোনোদিন ওরে পছন্দ করা বন্ধ করবো না। এই কথাটারে সে কিন্তু নর্মালি বলতে পারতো, বাট সে এটা নর্মালি বলে নাই। এবং এটা কতটা ইম্পসিবল, ইম্পসিবিলিটির লেভেল বুঝাইতে ও এইখানে আই আই এই ম্যাটাফরটা ইউজ করছে, ট্রিজ উইল কভার দ্য সি বটম এন্ড সি উইল মাউন্টেন টপস। এই জিনিসটাকে বুঝাইছে। এইটা হইলো গিয়া র্যাটরিক, একটু নাটকীয়তা আনা, একটু উপমা ব্যবহার করা, এই জিনিসগুলা র্যাটরিকের পর্যায়ে পড়ে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, যে স্টাইল কিভাবে ফাংশন করে এবং কিভাবে ফাংশন করে হচ্ছে র্যাটরিক। আচ্ছা, বুঝতে পারছেন এই পর্যন্ত সবাই?
বুঝতে পারছেন আশা করি। এবার আসেন রাইটিং এর ইম্পর্টেন্ট জিনিস, ন্যারেটিভিটি, যেইখানে আপনারা অধিকাংশ মানুষ ভুল করেন। ধরেন আমি লিখলাম রাজা মারা গেল, এটা আগেও একবার মনে হয় বলছি আপনাদেরকে। এরপর লিখলাম বানান ভুল ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, রানীতে দন্তন্য কি মূর্ধন্য আমি জানি না, রানী মারা গেল। বুঝছেন? তাহলে এখন কি হলো, রাজা মারা গেল, রানী মারা গেল, উভয়কে একসাথে কবর দেওয়া হলো। এটা অসাধারণ ঘটনা। অসাধারণ ঘটনা আমি এভাবে বর্ণনা করলাম। কেমন লাগলো আপনাদের কাছে পড়া? খুব নর্মাল লাগলো না? মনে হলো যে সংবাদপত্রের একটা লেখা। ন্যারেটিভিটি মানে হচ্ছে এই যে প্রত্যেকটা ন্যারেটিভিটি মানে হচ্ছে কানেকশন বিল্ড করা, প্রত্যেকটা আইডিয়ার সাথে, কনসেপ্টের সাথে, সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের, আরেকটা আইডিয়া, আরেকটা প্যারার, আরেকটা অংশের কানেকশন বিল্ড করার নাম হচ্ছে ন্যারেটিভিটি। কাহিনী, গল্প হয়ে ওঠা। হুম। তাহলে রাজা মারা গেল, রানী মারা গেল, দেন দুইটা আলাদা আলাদা ইনসিডেন্ট, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, উভয়কে একসাথে কবর দেওয়া হলো। এইটার সাথে আপাতত দৃষ্টিতে একটা কানেকশন মনে হইলো, বাট কবর দেওয়া হইলো, জিনিসটা খুব নর্মাল মনে হইলো, মনে হলো যে তিনটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা। কিন্তু ভাই আমি যদি এখন জিনিসটা এইভাবে লিখি যে এই জিনিসটাই ধরেন, জিনিসটা কেমন লিখবো জানি না, জিনিসটার দিকে আপনারা দেখেন, লিখতে গেলে অনেক সময় লাগে। দেখতেছেন তো না আপনারা? আচ্ছা, তাহলে আমি যদি এখন এই কথাটারই লিখি যে রাজা মারা গেল, সেই দুঃখে রানী মারা গেল, এবং উভয়ের মধ্যকার যেই মিল, সেই মিল মহব্বত দেখে উভয়কে একসাথে কবর দেওয়া হলো। কোন ন্যারেটিভটা বা কোন অংশটা আপনাদের কাছে, কোন মানে ইয়েটা আপনাদের কাছে ভালো লাগছে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? অবশ্যই দ্বিতীয়টা ভালো লাগছে। দ্বিতীয়টা। দ্বিতীয়টা ভালো লাগছে অবশ্যই। কেন? তার কারণ রাজা মারা যাওয়ার সাথে রানী মারা যাওয়ার কানেকশনটা কি সেটা এস্টাবলিশড হয়েছে পরটা, এবং দুইজন যে মারা গেল সেটার সাথে উভয়কে একসাথে কবর দেওয়ার কানেকশনটা কি সেটা এস্টাবলিশড হয়েছে। তো এইখানে একটা ন্যারেটিভিটি আছে। কিন্তু এই লেখাটা, এই যে এই লেখাটা কোনো ন্যারেটিভিটি নেই। বুঝতে পারছেন? লাস্ট মুনসেফের যে মানে সায়েদের যে ইয়েটা, লেখাটার মধ্যে ন্যারেটিভিটির অভাব ছিল, বাট ইয়ের যে ইয়েটা, তৌফিকার যে লেখাটা সেটার মধ্যে ন্যারেটিভিটি কিছুটা ছিল। বাট উভয়ের লেখাটার মধ্যে স্টাইল এন্ড রেটরিক না, মানে স্টাইল অনুপস্থিত ছিল, বাট রেটরিক কিছুটা উপস্থিত ছিল হচ্ছে আপনার ইয়ের লেখায়, কি বলে, তৌফিকার লেখায়। তো এইভাবে করে দেখেন, স্টাইল, রেটরিক, ন্যারেটিভিটি, সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামার, ওয়ার্ড চয়েস, এবং আপনার এই যে সার্বিকভাবে যে মানে রাইটিং স্ট্রাকচার, এই সবগুলা নির্ভর করে আপনার একটা গুড রাইট আপের জন্য। বুঝতে পারছেন সবাই? হ্যালো? জি ভাই। জি ভাইয়া। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এবং এই হচ্ছে রাইটিং এর বেসিক। এখন আপনাদের কাজ, আপনাদের কাজ হচ্ছে, আবারও বলি, যে আপনাদের কাজ হলো একটা ডায়েরি মেনটেন করা, একটা নোট মেনটেন করা, যে নোটে আপনারা নিয়মিত যে নতুন ওয়ার্ডস গুলো জানতেছেন সেটা যুক্ত করবেন। দুই, রিডিং। ভাই আপনারা তো সারাদিনই পড়েন, ফেসবুক তো চালান অন্তত, তাই না? ফেসবুকটা তো চালান, ফেসবুকেও আপনারা যা করবেন সব ইংরেজিতে করবেন।
কমেন্টটা করলে ইংরেজিতে করেন, পড়লে ইংরেজিতে পড়েন, ইংরেজি ইংরেজি যে হচ্ছে আপনার স্টোরিজ গুলো আছে সেগুলো পড়েন। তারপর পত্রিকাটা তো পড়েন। প্রথম আলো না পড়ে আপনি ডেইলি স্টারটা পড়েন না, আপনি হচ্ছে তাহলে গেল। এরপরে নিজে নিজে লেখা প্র্যাকটিস করতে হবে, এবং এটার জন্য সবচেয়ে বড় ইয়ে হচ্ছে জার্নাল মেনটেন করা, বুঝছেন? জার্নাল, এভরিডে জার্নাল মেনটেন করে। জার্নাল শব্দটা ইংরেজি শুনলে একটু অন্যরকম লাগে, মূল কথা হচ্ছে ডায়েরি লেখা। এভরি সিঙ্গেল ডে আপনাদের উচিত, আপনারা আপনাদের লাইফ ইভেন্ট গুলা, প্রত্যেক জীবনে আমাদের কত থট আসে, কত আইডিয়া আসে, কত নতুন নতুন ইনসিডেন্টের ভেতর দিয়ে আমরা যাই, এই জিনিসগুলাকে ইংরেজিতে লিখে রাখা। হবে না প্রথম দিকে, অবশ্যই হবে না, বাট কোনো প্যারা নেই। আপনি আগামী 3 মাস এভরি সিঙ্গেল ডে একটা জার্নাল মেনটেন করেন, একটা ডায়েরি মেনটেন করেন। প্রতিদিনের যে ঘটনাগুলো আছে সেইগুলো আপনি লিখে রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া জার্নাল লেখার সময় তো অনেক ওয়ার্ড আমি জানবো না, সেটা কি করব? সেটার জন্য আপনার গুগল আছে ভাই। গুগল করবেন যে এই ওয়ার্ডটা মানে এই লেখাটার মানে কি, বা এই বাংলা কথাটার ইংরেজি কিভাবে হবে। তো ওই কথাটা আপনি লিখেন, ওই ওয়ার্ডটা আপনি বের করেন, বের করে ওই যে ওয়ার্ডটাও আপনি ডায়েরিতে টুকে রাখেন। তারপরে ওয়ার্ডগুলো আপনি 2 দিন পরে পরে রিভিশন দেন, দেখবেন আপনাদের অনেক উপকার হবে এবং আপনাদের রাইটিংটা হুড়হুড় করে বাড়বে। এবং আপনারা ভাইবেন না যে আজকে যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা ভার্সিটি ক্লাস এবং এটা খুব বেসিক ক্লাস। ট্রাস্ট মি, এই যে ইয়েটা অন্তত 10 থেকে 15টা স্টুডেন্টকে আমি রাইটিং শিখেছি শুধুমাত্র এই মেথডের উপর বেস করে। এটা টেস্টেড মেথড। টেস্টেড মেথডকে হেলাফেলা করেন না। এই আমি একটা সময় চরম ইংরেজি নিয়ে এবং রাইটিং নিয়ে, গ্রামার নিয়ে, স্পিকিং নিয়ে ব্যাপক প্যারা খাইছি। তো আমি এই মেথড গুলার উপরে বেস করে, আমি নিজের সাক্ষী যে মেথড গুলা কাজ করে, আমি ওভারকাম করছি ইংরেজি সবকিছু। দেন আমি আরো অনেক স্টুডেন্ট পড়াইছি বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং 10 স্কুল, সেখানে ওরা ওদের এটা কাজে লাগছে। এবং আপনাদেরকে পড়াচ্ছে, আপনাদেরও কাজে লাগবে যদি আপনারা ডিলিজেন্ট হন। বাট হতাশার ব্যাপার হচ্ছে আপনাদের অনেকেরই এখনো গ্রুপ ওয়ানের ভোক্যাবটা শেষ হয় নাই। আচ্ছা, আজকের থিওরি ক্লাস এতটুকু পর্যন্তই। আপনাদের বলেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন ভাই নাই? নিয়মিত যে জার্নালটা লিখবো হুম। সেক্ষেত্রে এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেটা কিভাবে বুঝবো? প্রবলেম তো আমাদের অনেক, স্ট্রাকচারই ঠিক নাই। আর এটা আপনার এই ভুল বোঝার একবারই স্ট্রাকচারে দরকার নিয়মিত নাই, লিখতে থাকলে একবারেই এটা নিয়ে ভাবার দরকার নাই যে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। বুঝতে পারছেন? আপনাদের একেবারেই ভাবার দরকার নেই ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। আপনি 1 মাস খালি লিখে যান, নাথিং এলস। হুম। তারপরে এই যে আমরা যে নিয়মিত গ্রামার গুলা পড়তেছি না, এই গ্রামার গুলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। বুঝতে পারছেন? তো লিখার হাত আনাটা বেশি জরুরি গ্রামাটিক্যালি কারেক্ট হওয়ার থেকে। আচ্ছা, গেল এটা। এবার আসেন আপনাদের হচ্ছে ওয়ার্ড মিনিং এ। এখানে যারা যারা আজকে উপস্থিত আছেন, ওয়াহিদ থেকে ওয়াহিদ চলে গেছে, তৌফিকা, তারপরে আছে হচ্ছে কে, লিয়া নাকি, হ্যাঁ লিয়া আছে, তারপরে হচ্ছে আহ অন্তু আছে। আপনারা এই 3 জন এবং ইনক্লুডিং সাইদ 4 জন আমাকে বলেন, আপনাদের কি গ্রুপ ওয়ানের ভোক্যাব গুলা হয়েছে? ভাই হ্যাঁ। পড়ছি কিন্তু অনেক সময় হুট করে ধরলে ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, হুট করে পড়ছেন, আপনি বাসায় নিজে না দেখে লিখছেন এগুলা নিজের মতো করে? মানে সেকেন্ড বার। মানে ওই আমি যেটা লেখা দিছি ওই লেখা না, ওয়ার্ড মিনিং গুলাকে নিজে বাসায় আয়ত্ত করছেন, এটা আপনি কিভাবে শিওর হলেন?
আলাদাভাবে লিখছেন না দেখে এটাকে প্র্যাকটিস করছেন এরকম কিছু? মানে ভাই ঢেকে ঢেকে অনেক সময় চেষ্টা করি আর কি মনে করার, কিন্তু আচ্ছা, তাহলে বা হুট সেটা করে গেল। ওয়ার্ডটা মনে আসে, বা ঢেকে এখানে ঢেকে পাশে অন্তু থাকে লিখছেন। তো একজন আরেকজনকে জিজ্ঞেস করি, তখন মনে হয় যে হুম, পারতেছি না। প্রিন্ট করায় ফেলবেন। ঠিক আছে, আপনার যে এটা ওটা প্রিন্ট করায় ফেলবেন। আচ্ছা গেল। আচ্ছা আমাকে বলেন, লিয়া আপনি পড়ছেন গ্রুপ ওয়ান? জি না ভাইয়া, আমার পুরোপুরি কমপ্লিট হয় নাই। কিন্তু মানে মনে হচ্ছে যে বেঁধে যাচ্ছি। অনেক কঠিন লাগতেছে। ওয়ার্ড মিনিং আবার কঠিন সহজ কি? না, না সেটা না। মানে ওয়ার্ড গুলো খুব অপরিচিত লাগতেছে। হ্যাঁ, ওয়ার্ড এজন্য তো অপরিচিত মেমোরাইজ লাগবেই। ওয়ার্ড অপরিচিত লাগবেই, স্বাভাবিক তো, নাহলে তো মুখস্থ করার প্রশ্নই আসতো না। আচ্ছা, কতটুকু হয়েছে আপনার গ্রুপ ওয়ানের? ভাইয়া কিছুটা হইছে। আসলে আমার বাবা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিল তো, আমি ও ও, হসপিটালে ছিলাম। তো আচ্ছা সব আচ্ছা, সরি। মিলিয়ে আমি পুরোপুরি সময় দিতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত, আমি এটা জানতাম না, সরি। আপনার বাবার কি অবস্থা, এখন ভালো আছে? জি ভাইয়া, এখন আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। আচ্ছা, যাক। তৌফিকা, আপনার কি অবস্থা? আপনার তো হয়েছিল অনেকটুকুই, বাকি ফাইনাল টাচটা কি হয়েছে? জি ভাইয়া, লিখছিলাম। দেন ওগুলাই বারবার পড়ি। প্রথম দিকের গুলা একটু কম বাধে, কিন্তু পরের গুলাতে একটু একটু ভুলে বেশি ভুলে বাধে তাই যাই, তো? দেখা যায়। জি জি, হুট তার মানে করে আপনাকে একটু বেশি মনে সময় করতে। দিতে হবে। আমারও তো সেম ভাই, মানে শেষের গুলাতে একটু বেশি সমস্যা হচ্ছে, শেষের গুলোতে প্রথম তো গুলা স্বাভাবিক, কারণ মোটামুটি আপনি ভালো। প্রথম গুলা তো আপনি বেশি পড়ছেন, স্বাভাবিক। প্রথম থেকে শুরু করছেন, আপনি এখন অনেক মনোযোগ দিচ্ছেন। নিচের দিকে আস্তে 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 আবার একটু মনোযোগটা ঘাটতি হয়ে যায়, এই জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে অন্তু। জি ভাই, আমিও করছি, নোট করছি ভাই, পড়তেছি। যে বিশেষ করে ভাই এই 23, 21, 22-এর থেকে ভাই একটু মানে ঘোলাই যাচ্ছে আর কি। এর অর্থ ওইটার বলা হয়ে যাচ্ছে, মানে তখন জায়গাটাকে বলতেছি, এর অর্থ ওইটার বলা হয়ে যাচ্ছে, ওইটার অর্থ এটার বলা হয়ে যাচ্ছে। এই জন্যই রাইটিংটা বা- ইম্পর্টেন্ট। এই জন্যই শুধুমাত্র এই ঢাইকা ঢাইকা মুখস্থ করার যে প্রক্রিয়াটা, এটা দিয়ে ভোক্যাব আসলে পুরোপুরি শেখা যায় না। এই জন্যই ভোক্যাবটাকে ইউজেবল করতে হয়, এটাকে খাটাইতে হয় কোথাও। আমরা যখন গ্রামার শুরু করছিলাম, আমরা কিন্তু এই আলাপটাই করছি যে আমরা গ্রামার মুখস্থ না, আমরা এটা ইউজ করব। ইউজ না করলে আপনার কোনো কিছুই মাথায় থাকবে না। তো এই জন্যই লিখতে বলছি। অন্তু আর লিয়ার কাজ থাকবে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের দুজনের রাইটিং দেওয়া। আচ্ছা, এবার আসে। এবার আমরা আসলে গ্রুপ ওয়ানে বেশি দিন থাকতে পারবো না, আমাদের গ্রুপ টু তে শিফট করতে হবে। তো আপনাদের কাজ হচ্ছে গ্রুপ টু তে ব্রেইজেন পর্যন্ত। ব্রেইজেন নামে একটা ওয়ার্ড আছে। ব্রেইজেন মানে নির্লজ্জ টাইপের, শেমলেস। এই ব্রেইজেন পর্যন্ত, প্রথম থেকে ব্রেইজেন পর্যন্ত যে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলা মুখস্থ করে নেবেন। বোঝা গেছে? অ্যাডাল্টারেট থেকে শুরু করে ব্রেইজেন পর্যন্ত গ্রুপ টু এর। আচ্ছা, গেল এটা। বেশ, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমাদের গ্রামারের। নেক্সট ক্লাস আমরা যে স্পিকিং এর ক্লাস করতে পারি নাই, নেক্সট ক্লাসটা হবে হচ্ছে কবে, আগামীকাল আমার একটা ট্যুর আছে আনফরচুনেটলি। আজকে ফিরতে ফিরতে আরো 2 দিন। তাহলে হচ্ছে নেক্সট ক্লাসটা হবে 19, 20, 21 তারিখ। 21 তারিখ বুধবার। 21 তারিখ রাত 9টায় আমরা নেক্সট ক্লাস করব। এবং এই 21 তারিখ রাত 9টায় যে ক্লাসটা হবে, সেটা হবে আমাদের স্পিকিং এর ক্লাস। তো স্পিকিং আমরা সেদিন করব। আর এই তো, এরপরে আবার গ্রামার ক্লাস করব আমরা। ঠিক আছে, স্পিকিং এর বেসিক ক্লাসটা আমরা করে ফেলবো। আমরা জানবো যে স্পিকিংটাকে কিভাবে করতে হবে, এবং আমরা ওই ক্লাসটা পুরোটা সবাই আপনাদের নিজেদের প্রিপারেশন নিয়ে আসবেন, নিজেদের লাইফের খুব বেসিক যে ইনফরমেশন গুলো, সেগুলো আমি সবার থেকে শুনবো ইন ইংলিশ। ঠিক আছে, বোঝা গেছে? ক্লাসের আজকের ক্লাসের পড়া কি দিলাম? এক নম্বর হচ্ছে গ্রুপ ওয়ানের এক থেকে অ্যাডাল্টারেট থেকে ব্রেইজেন পর্যন্ত যে ওয়ার্ড গুলো আছে, অ্যাডাল্টারেট থেকে ব্রেইজেন, BRAZEN, ব্রেইজেন পর্যন্ত যে ওয়ার্ডস গুলো আছে, সেই ওয়ার্ডস গুলো মুখস্থ করা, গ্রুপ টু। আর হচ্ছে নেক্সট ক্লাস আমাদের হবে 21 তারিখ রাত 9টায়, ইংরেজি
স্পিকিং এর উপর, এবং এই স্পিকিং এর জন্য আমি আপনাদের পার্সোনাল যে লাইফ, ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনাদের ব্যক্তিগত জীবনের যে বেসিক জিনিসগুলো আছে এই বেসিক জিনিসগুলো আজ জিজ্ঞেস করব, এবং উই উইল বি টকিং ইন ইংলিশ। সবার সাথেই কথা বলবো যে কজন উপস্থিত থাকবে, ঠিক আছে? এবং আমরা আরো বোঝার ট্রাই করব কিভাবে করে স্পিকিংটা আমরা করব এবং স্পিকিং এর ভালো করার উপায়গুলো কি কি। ক্লিয়ার এভরিওয়ান? জি ভাই। ওকে, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাক।